রাজ্য রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন বিজেপির প্রদেশ সহ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া। আনুষ্ঠানিকভাবে আগরতলা প্রেস ক্লাবে সেই নতুন রাজনৈতিক দলের তিনি ঘোষণা করেছেন। তার পাশাপাশি এই সময়ের মধ্যে বিজেপির ছত্রছায়া থেকে, বিজেপির ছাতার তলে থেকেই সেখানে সেই রাজনৈতিক কর্মকাণ্ড কি চালিয়ে যেতে পারবেন পাতাল কন্যা, সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং পাতালকন্যা জমাতিয়ার আজকের ঘোষণা কিংবা তার আগে পর্যন্ত যেসব প্রেক্ষাপট ছিল তা নিয়ে বিজেপির তরফে কোনো বক্তব্য ছিল না। একটি ঘটনায় সেখানে বিজেপির তরফে শোকজ নোটিশ পাঠানোর ঘোষণাই শুধু দেওয়া হয়েছিল। কুশাভাও ভবনের তরফে এখন পর্যন্ত এই ইস্যুতে কোনো বক্তব্য নেই। পরবর্তী সময় যদি কোনো বক্তব্য থাকে নিঃসন্দেহে আমরা আপনাদের কাছে তুলে ধরব, আপনাদের কাছে আমরা প্রকাশ করব। আমরা শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আজ কয়েকটি কথা বলতে হয়, কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করতে হয়। কেউ কেউ বলছেন যে সমতলের রাজনীতি পাহাড়ের রাজনীতি। দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে এই কথাটি শোনা যেত। একটা সময় কমিউনিস্ট তথা বামেদেরকে পাহাড়ের রাজনীতির ধারক বাহক কিংবা শক্তি ভর কেন্দ্র হিসাবে রাজনৈতিক মূল্যায়ন হতো। কেউ কেউ বলতেন সেই সময় সমতলের রাজনীতির কেন্দ্রবিন্দুতে কিংবা ভর হিসাবে, কেন্দ্রভর হিসাবে কংগ্রেস শাসনকে সেখানে গুরুত্ব দেওয়া হতো। যাই হোক, তাতে অনেক পরিবর্তন এসছে। সিপিআইএম তথা কমিউনিস্টরা সর্বোচ্চ 56 আসনটির মধ্যে গেছে, সর্বনিম্ন এখন কত 10-এ আছে। এই কথাগুলো এই রাজ্যের প্রেক্ষাপটে বারবার সেখানে বলতে হয়। কংগ্রেসও তো একটা সময় সেখানে শাসন ব্যবস্থায় ছিল, আবার কংগ্রেস বিরোধী দলে ছিল, আবার শূন্য বিধানসভার নিরিখেও কংগ্রেস এই রাজ্যের প্রেক্ষাপটে পরিচিত ছিল। আজ আমরা আমাদের মতন করে যে বিষয়টি উত্থাপন করলাম, সেদিকে শক্তির মহড়ায় পাহাড়ে পাতাল, সমতলে সুদীপ, টিম সুদীপ, আর কোন দিকে বিজেপি, আজকের প্রেক্ষাপটে আমরা কথাটা বলছি। কারণ আজ কংগ্রেস গোটা রাজ্যে মহকুমা শাসকের মাধ্যমে সেখানে তাদের দাবি সনদ পেশ করা হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তরের আধিকারিকের উদ্দেশ্যে। সেদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে এই দাবি সনদ যখন পেশ করা হলো কংগ্রেসের তরফে, তখন স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতেই পারে, কংগ্রেস আর শক্তির মোহরা দিয়েছে, তাহলে বিজেপি কী করবে? মুখ্য সচিবের উদ্দেশ্যে প্রত্যেক মহকুমা শাসকের মাধ্যমে সেখানে দাবি সনদ সেখানে পেশ করা হয়েছে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে। আগরতলায় সেই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন সুদীপ রায় বর্মন, এবং সুদীপ রায় বর্মন আরও কয়েকটি কর্মসূচিতে সেখানে অংশ নেন। আমরা যদি এদিক থেকে বলি, সমতলে যদি সুদীপ রায় বর্মন আজ শক্তির মহড়া দিয়ে থাকেন, তাহলে পাহাড়ের রাজনীতিতে কি চমক দিলেন পাতালকন্যা জমাতিয়া? আপনারা কি বলছেন? আপনাদের কি বা অভিমত? অবশ্যই আপনারা অনেকে আছেন রাজনৈতিক মতামত দিতে খুব পছন্দ করেন এবং রাজনৈতিক মতামতকে সমৃদ্ধ করেন, আপনারা অনেকে আছেন। এবং অনেকে আছেন এই রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনায় নানা বিষয় যখন তুলে ধরেন, তখন অনেকেই কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বের করেন, যেগুলো এই রাজ্যের রাজনীতিকে বরাবরই সেখানে সমৃদ্ধ করেছে। পাহাড় সমতলের রাজনীতিতে যদি আপনারা কেউ শক্তির দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করতে চান, তাহলে অনেকেই বলবেন এই সময়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার রাজনৈতিক দল তিপ্রামথা পার্টি ছাড়া আর অন্য কেউ নেই। কেউ কেউ বলবেন, আবার কেউ কেউ বলবেন যে হ্যাঁ দ্বিতীয় কে, কেউ বলবেন তৃতীয় কে, কেউ কেউ বলবেন একটা সময় পাহাড়ের রাজনীতি বারবার হাত বদল হয়েছিল। হাত বদল মানে একজনকে সেখানে সামনে রেখেই সেখানে আন্দোলনকে তেজি করা হয়েছিল, পাহাড়ের শক্তিকে ধরে রাখার চেষ্টা হয়েছিল, একাধিক নেতৃত্ব সেখানে উঠে এসছেন, একাধিক নেতৃত্ব সেখানে আলোচনায় গুরুত্ব পেয়েছেন। কেউ কেউ বলছেন এই রাজনৈতিক দল ও রাজনৈতিক দল এমন করতে করতে পাহাড়ের রাজনীতি বারবার হাতছাড়া হয়, হাত বদল হয়। কেউ কেউ বলবেন যে যখনই রাজনীতিতে শক্তির মহড়া দিতে চেয়েছে, শক্তির পরীক্ষা করতে চেয়েছেন, শক্তির জানান দিতে চেয়েছেন, অস্তিত্ব রক্ষার প্রশ্নে যখন এগিয়ে আসছেন, তখন পাহাড়ের রাজনীতিকেই তারা ধরে নিয়েছেন। কেউ কেউ বলতেন একটা সময় বামেদের রাজনীতিতে পাহাড় মানেই তারই সব কথা, তারই শেষ কথা। তখন কেউ কেউ বলতেন, এখনও কথিত আছে যে বামেরা কত থেকে গণনা শুরু করতেন? 21 থেকে, কারণ তাদের কাছে নিশ্চিত 20টি ছিল, এই কারণে 20টি এসটি সংরক্ষিত আসন। তা কি আর এখন বাস্তব? এই প্রশ্ন তো থাকতেই পারে। তারপর যদি বলা যেতে পারে খুব কম সময়ের মধ্যে একটি এনজিও ছিল, সেই এনজিও থেকে রাজনৈতিক দল পরিচয় দিয়ে খুব কম সময়ের মধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার রাজনৈতিক দল এই রাজ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থানে যে পৌঁছানো সম্ভব, সেটা খুব কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করেছেন কিংবা তারা বুঝিয়েছেন। এই রাজ্যে তারা প্রমাণ করে দিয়েছেন।
সেই দল বা সেই এনজিও থেকে দল বা সে যে দাবিগুলোকে সামনে রেখে তারা এনজিও পরিচালনা করতেন, তারপর রাজনৈতিক দল করার পর যখন এডিসির সাধারণ নির্বাচন হলো তখন সত্যি অর্থে তারা তাদের শক্তি দেখাতে পেরেছে। শুধু শক্তি দেখানোর প্রশ্নই নয়, সেখানে শক্তি দেখানোর কথাই শুধু নয়, সেই সময়ের মধ্যে তারা প্রমাণ করতে পেরেছেন যে আরও কয়েকটি রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে সফল হওয়া যায়, যে সফল হওয়ার রাজনীতিতে মথা এডিসির সাধারণ নির্বাচনে প্রমাণ করেছেন। এখন প্রশ্ন হলো, ঠিক যে কায়দায় বা যে সিস্টেমে বা যে পন্থায় পদ্ধতিতে বলা যেতে পারে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার প্রিয় রাজনৈতিক দল তিনি গড়ে তুলেছেন, যার সুপ্রিমো এখনও তিনি, সেদিক থেকে পাতালকন্যা জমাতীয় সুপ্রিমো থেকে তার নতুন রাজনৈতিক দলকে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। রাজনৈতিক সমীকরণ কি? কেউ কেউ বলবেন সেটা নতুনভাবে সেখানে ব্যাখ্যা করার সুযোগ নেই, কেউ কেউ বলবেন শক্তির মহড়া দেওয়া হয়েছে, কেউ কেউ বলবেন আজকের প্রেক্ষাপটে বোধ হয় এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাহলে বিজেপিকেও খুব কম সময়ের মধ্যে জানান দিতে হবে যে তারা শক্তির মহড়ায় এগিয়ে আছে, তাদেরকে জানান দিতে হবে তারা শক্তির মহড়ায় এই সময়ের মধ্যে কর্মসূচি সংগঠিত করে সফল হচ্ছেন। কারণ সিপিআইএমও 3 অক্টোবর কর্মসূচি সংগঠিত করবে। আমরা আজ কর্মসূচির প্রেক্ষাপট হোক, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কিংবা ঘোষণা হোক, পাতালকন্যা জমাতিয়া সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বের বক্তব্য শুনব, যেখানে আজ টিম সুদীপ রায় বর্মন শক্তির মহড়া দিলেন। পাতালকন্যা সেখানে তার শক্তির মহড়া দেওয়ার ক্ষেত্রে জানান দিলেন নতুন রাজনৈতিক দল করে। সেদিক থেকে বিজেপির অবস্থানও তো জানতে চাইবেন এই রাজ্যের মানুষ, আর বিজেপিকে তা জানাতে হবে। আমরা নেতৃত্বের বিভিন্ন স্তরের নেতৃত্বের আজকের প্রেক্ষাপটে তাদের কথা শুনবো, আপনারাও কথা বলবেন। আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার কথাগুলো শুনছেন, এর রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। অবশ্যই আপনারা আপনাদের রাজনৈতিক মূল্যায়নের কথা জানাবেন। রাজনৈতিক মূল্যায়নের যে ভাবনা আপনার মধ্যে রয়েছে, আপনার মধ্যে যে রাজনৈতিক শক্তি আছে, কথা বলার যে শক্তি আছে, যে দৃষ্টিভঙ্গি আছে, আপনি যে চেতনাকে সামনে রেখে কথা বলতে চান, তা অবশ্যই এই আয়োজনে তুলে ধরবেন, আমাদের মাধ্যমগুলোতে তুলে ধরবেন। আমরা নেতৃত্বের বক্তব্য শুনবো। আজকে আমি বিজেপি ভাইস প্রেসিডেন্ট, আজও বিজেপি ভাইস প্রেসিডেন্ট। বিজেপিতে থেকে অন্য রাজনৈতিক দল করলেন, এখন বিজেপি আমি ভাইস প্রেসিডেন্ট, এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অনলাইন ধরা হচ্ছে। আমি একজন ফাউন্ডার এবং সুপ্রিমো। আপনি এখনো বিজেপিতে আছেন? আছে, আজ অব্দি আছে, এখনো আছে। এখন আপনি যে রাজনৈতিক দলের সুপ্রিমো, মানে আপনার অধীনে থেকে তো রাজনৈতিক দলটা হলো, এই দলটার আপনার সুপ্রিমো, আবার বিজেপিরও ভাইস প্রেসিডেন্ট। ইয়েস, দুটোতেই আছেন? দুটোতেই আছে। আর আপনি যখন বিজেপিতে যোগদান করেছেন, আপনার সঙ্গে সকলে মিলে যোগদান করেছেন, তারা কোথায় আছে? তারা সবাই এনজিও পিপিএফে আছে, আজকেও আছে, আজকেও এনজিও আছে। আমি প্রথমে বলছি 3টা পার্ট, এখন আমরা একটা পার্টি চলছিলাম আগে, শুধু এনজিও পার্টটা চলছিলাম। ওই এনজিও থেকে এখন আর 2টা ব্রাঞ্চ এসেছে, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ এন্ড কোঅপারেটিভ ডিপার্টমেন্টসে কাজ করে। এই 2টা ডিপার্টমেন্ট হিসাবে কাজ করে। তারা কি বিজেপি সাপোর্টারই থাকবে? হ্যাঁ, বিজেপি আমরেলাই। আপনারা কোনো অবাক লাগছে? তীব্রামতা থেকে বিজেপি পার্টি নিয়ে বা বিজেপি সিম্বল নিয়ে এমপি দাঁড়াচ্ছে, 2টা মন্ত্রী নিয়েছে, তাতে কেউ প্রশ্ন করেনি। তো পাতালকন্যা বিজেপিতে আছে, বিজেপি ভাইস প্রেসিডেন্ট, টিপিএফ বিজেপি। তো আজকে টিপিএফ একটা প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসাবে আন্ডার আমব্রেলা বিজেপি। যদি সেখানে যদি কারো অসুবিধা হয়, তো যারা অসুবিধা হবে তারাই বলবে, আমার কোনো অসুবিধা নেই। মানুষের চাহিদা বা মানুষের ইচ্ছা, মানুষের যা করার ইচ্ছা, সেটা কখনো পূরণ হয় না। আর পূরণ হয় না বলে মানুষ এগিয়ে যায়, তাই তো? তো মানুষ হিসাবে আমার অনেক কিছু আমার একটা করার ইচ্ছা আছে, কিন্তু সেইগুলো ইচ্ছাটুকু আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন 1 টাকা সাহায্য কেউ পায়নি। তারা তো মানে ক্ষতি কি দিবে, তাদের ক্ষতির উপরে জিএসটি লাগাচ্ছেন। জিএসটি কেটে রাজ্য সরকার ট্যাক্স কেটে তারপরে দিবে। তখন তো বন্যা জল আসলে কমছে, জীবিকার ক্ষমতা কমছে, আর কি থাকবে না সব।
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আমার মনে হয় পাতাল কন্যা তো উনি নিজের দল তো আগেও ছিল, তিনিও বিজেপিতে যোগদান করছেন। তো যেমন বুদ্ধ কিশোর, ওনারও নিজস্ব দল আছিল এবং জনসমর্থনও বেশ ভালো, তারপরেও তিনি বিজেপিতে যোগদানই দিলেন বলা যায়। কেন দিলেন? হয়তো বিজেপি থেকে একটা কথা আমরা জানতে পারি, তিনি লোভ লালচের কারণেই তিনি ওনার নিজের দলকে পেছনে রেখে তিনি বিজেপিতে যোগদান করছেন। তো এখন উনি চাইবে, এই কিশোর দেববর্মা উনি নিজে চাইবেন যে এখন ধীরে 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 পাতাল কন্যাই সংগঠনটা ভালো করুক। কেন করুক? উনি যে এই জনজাতির কাছে বিশ্বাসঘাতকতা করছে, আজকে কিন্তু অনেকটাই হারে হারে আমরা বুঝতে পারি যে ওনার যে একটা জনপ্রিয়তা ছিল জনজাতির কাছে, এখন দেখেন আস্তে আস্তে কিন্তু হ্রাস পাইতেছে। তো এই হ্রাস পাওয়াটা থেকে ওনার নিজের মান সম্মান বাঁচানোর জন্য এখন আস্তে আস্তে পাথর কন্যার সুযোগটা উনি দিবে, কারণ উনি জানে যে এখন সংগঠনে কাজ করবো আমার আর ততটা গুরুত্ব আর থাকতো না, যার জন্য এখন উনি চুপ হয়ে গেছে। তো অনেকের মাধ্যমে তো শোনা যায় তিনি 360 কোটি আনন্দ হয়েছেন, এরকম কিন্তু আমরা জানতে পারতেছি যে 360 কোটি এরকম একটা গোপনে প্রচলন আছে প্রদ্যুৎ কিশোরের। তো উনার নেতৃত্ব এই বিজেপির সাথে যোগদান দিল, নেতৃত্বটা সেটা দিল, সম্পূর্ণ নেতৃত্ব দিছে প্রদ্যুৎ কিশোরের যোগদান করলো বিজেপিতে। তো এখন নিশ্চয়ই পাতাল কন্যা এই কথা টানবে যে প্রদ্যুৎ কিশোর এরা প্রদ্যুৎ কিশোর নেতৃত্বে বিজেপিতে এখন উনি বিজেপি হয়ে গেছেন, এই প্রচারটা তো উনি আনবেন, তাতে লাভবান কিন্তু উনি হবেন। তো এই হলো কথা আর কি, তাতে লাভবান হবেন, লুজকান হবেন না পাতাল কন্যা। তো যাই হোক, দেখবেন ওনার সাথে এখন হয়তো কংগ্রেস আছে, সিপিএম আছে, আরো অন্য দল ওনার সাথে যোগদান দিতে পারে, নিশ্চয়ই দিতে পারে। পাহাড় অঞ্চলটারে বিজেপির থেকে বা তীব্রমাত্রা থেকে মুক্ত করার লেগে দেখবেন অনেক দল সাপোর্ট দিতে পারে পাতাল কন্যারে, এটাই বলার দাদা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কুমারঘাট থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। পাহাড়ে পাতাল, সমুদ্রের সুদীপ, বিজেপি কোন দিকে বলছেন লাস্টে? আমি বলবো বিজেপি কোনো দিকেই নেই। বিজেপি বর্তমানে পূর্বের বিজেপি নয়। বিজেপি এখন অনেক জায়গায় অনেক ক্ষেত্রে নীতি আদর্শহীন হয়ে গেছে। হ্যাঁ, পূর্বে খুবই গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য ছিল এই আমাদের দেশের এই রাজনৈতিক দলটা। এখন ওনাদের দলীয় স্বার্থে নীতি আদর্শহীন ভাবে কাজ করছে। পাতাল কন্যা যে আজকে যে বললো, পাতাল কন্যা তো টিএমপির যে 25 মেম্বার ছিলেন, ওনাকে তো অনেক সময় বাদ পাঠাতে করেছেন একদম প্রেসের সামনে অন ক্যামেরায়। কারণ হলো দেখুন, এই যে তারা পাতাল কন্যা বলেছে 2 জন মন্ত্রী পেয়েছে, বিভিন্ন রকম ফ্যাসিলিটি পেয়েছে, এটা অবশ্য এরা কোথায় জোট করে ফেললো, সংখ্যাগরিষ্ঠতা আছে রাখছে, তারপর প্রধান বিরোধী দল হয়ে গেল শাসকে। কোনো যৌথ কোনো প্রেস কনফারেন্স নেই, যৌথ কোনো কিছু নেই। এখন মনে করুন 32টা জন বিধায়ক আছেন, যদি তার মধ্যে কয়েকজনকে যদি মনে করুন বাংলাতে পারে, তাহলে সরকার কি বলবো মানে সরকার করে যেতে পারে। তার জন্য ওনাদেরকে যা বলছে তাই করছে।
হ্যাঁ, যেরকম চাইছে এরকমই করছে সরকার তো। মানে অনেকে বলে এই এনডিএ জোট সরকার চলছে, আমি তো বলবো ত্রিপুরা আমাদের সরকার চলছে। ত্রিপুরা আমাদের যদি ইচ্ছা করে যে কোনো দাবি আনতে পারবে এখন, হ্যাঁ, এক সপ্তাহ লাগবে না ওনারা, কারণ জানে যদি ত্রিপুরা মাতা একটু উল্টোপাল্টা করে সরকার চলে যেতে পারবে। আর এখন পাত্রকন্যা জমাতিয়া উনিও রাজনৈতিক ব্যক্তিত্ব, উনিও কিন্তু প্রতিবাদী মহিলা, উনি দেখছি কোনো সময় মানে লুকিয়ে কথা বলেন না। এবার কিন্তু উনি যে আছেন এখনো কি বলবো ভাইস প্রেসিডেন্ট, কিন্তু উনি যে কোনো সময় কিন্তু মানে পদত্যাগ করবেন সরকারকে চাপে তোলানোর জন্য। যদি মনে করুন ওনাকে একটা ভালো জনপ্রতিনিধির বা এরকম কোনো একটা পদ দেওয়া হয় বা ওনার যে সমর্থকরা আছে ওনাদের স্পেশাল প্যাকেজ, তাহলে উনি দেখবেন আবার উইথড্র করে নেবেন। অন্যথায় পাতালকন্যা জমাতিয়া উনি কিন্তু কি বলবো, যদি এখন সরকারের বিরুদ্ধে মানে শাসক থেকে পদত্যাগ করে যদি সরকারের বিরুদ্ধে প্রচার চায় পাহাড়ে, তাহলে উনি একদম 100-র মধ্যে 98% নাম্বার নিয়ে পাস করবেন। কারণ পাহাড়ে বিভিন্ন বিক্ষোভ আছে, ওদের বিরুদ্ধে বর্তমান যে অনেকে জনপ্রতিনিধি আছে ওনাদের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ আছে। পাতালকন্যা জমাতিয়া যদি সারা ত্রিপুরার পাহাড়ে মানে রাজনৈতিক প্রচার করে উনি ফুল গেইনার হয়ে যাবেন, এটা আমি মোটামুটি নিশ্চিত। গত 200 থেকেও বেশি পাবেন। আমরা আজ অবধি পূরণ করতে পারিনি, তো আমরা চেষ্টা করছি আরো তাকে সহযোগী দিতে পারি একটা পলিটিক্যাল প্ল্যাটফর্म हिसाब। কেননা এখন তো আমরা एनजीओ हिसाबे আছি, तो पॉलिटिकली प्लेटफॉर्म होता तो और भी स्पीड होता है, स्ट्रांग होता है। मैं एज ए एनजीओ एक पॉलिटिकल प्लेटफॉर्म में है, तो मेरा पूरा एनजीओ टीम तो अभी पॉलिटिकल प्लेटफॉर्म। নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে যে পাহাড়ে দক্ষিণ মহারা পাতাল সমতলের সুদীর বিজেপি কোন দিকে দেখেন, আসলে আর বিজেপি আর কোন দিকে যাবে আর বাঁচানোর জন্য কংগ্রেসের ছাড়া তার বুদ্ধি নাই। কারণ ত্রিপুরা রাজ্যের প্রেক্ষাপটে, ভারতবর্ষের প্রেক্ষাপটে, কারণ ত্রিপুরার যেভাবে চলছে, কারণ প্রতিনিয়ত যে বিষয়টা চলছে বিজেপি সবসময় আমরা বলি, আসলে পাতাল যে পাহাড়ের বিষয়টা পাতাল কন্যা জমাতিয়া আরেকটা নতুন সমীকরণ দল তৈরি করলো, কিন্তু ওই চিত্রা মাতা নামক যে মহারাজা পদ্ধতি সুযোগ সর্বনাশ করে দিল, পাহাড়ের উন্নয়ন স্তব্ধ করে দিল। শেষ স্তব্ধটা করবে পাতাল কন্যা। আসলে উপজাতি ভাই বোনরা আসলে কতটুকু বুঝে কতটুকু না বুঝে, যারা যেদিকে বলে সেদিকে দূরা গেটার সুইজারল্যান্ডের নামে কোনো এটার নামে, আসলে সেটা হলো একটা পাহাড়ের এলাকায় উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। কারণ বামফ্রন্ট আমলে যা উন্নয়ন করে দিয়ে গেল ট্রাইবেলরা, সেই উন্নয়নের মাধ্যমে আজকে ট্রাইবেল চলছে। চাকরির ক্ষেত্রে বলুন, পাট্টার ক্ষেত্রে বলুন, রাবার বাগানের ক্ষেত্রে বলুন, কিন্তু উন্নয়ন বামফ্রন্ট করে দিয়ে গেছে, কিন্তু সেই উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে যাচ্ছে। কিন্তু এই রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে তো আমরা তো আগেও বলেছিলাম এই রাজ্যে বিজেপি কত শতাংশ ছিল। কংগ্রেস থেকে যাওয়ার পরে এই রাজ্যে বিজেপি শক্তির মহারা সরকার গঠন করলো। আসলে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে আমরাও আনন্দিত খুশি ছিলাম। ঘরে ঘরে রোজগার, স্কুলে চাকরি, ডবল ইঞ্জিনের সরকার, কোনো অভাব অনটন থাকবে না। কিন্তু আমরা দেখলাম এই রাজ্যে যখন এই সরকার আসার পর থেকে মানুষের অভাব অনটন, দুর্দশা, বেকার শ্রমিকের, ভাতা পাবকদের, যারা সমস্ত ক্ষেত্রে সাংবাদিক বলুন, শ্রমিক বলুন, গাড়ির ড্রাইভার বলুন, সবাই কিন্তু লাঞ্ছনা বঞ্চনা কিন্তু আসলে চলছে। তারা তাদের মতন করে বসে বসে সাংবাদিক সম্মেলন করবে, মিথ্যা কথা বলবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আর যখন বিরোধীরা যত সঠিক পর্যায়ে যখন ডেপুটেশন দিব ন্যায্য দাবির জন্য, আমরা দেখলাম উদয়পুরের মাধ্যমে বন্যার কবলিত মানুষের যে দুর্গম, যে কালার না দেখার জন্য তাদেরকে সাহায্য প্রদান করার জন্য আমরা দেখি যারা বিরোধী করছে তাদেরকে বঞ্চিত করছে, যারা শাসক রয়েছে দূরে রয়েছে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে। কিন্তু সেটা আসলে আমরা PB24 আমরা আজকে আবার এই বলতে চাই যে এইসব কালার বাদ দিয়ে যারা সঠিকভাবে বন্যা ক্ষতিগ্রস্ত ঘর পড়ে গিয়েছে, যারা তাদেরকে ন্যায্যভাবে দেওয়ার দরকার। কিন্তু আসলে বিজেপি সরকার বিচারিত মনোভাবটা তাদের রয়ে গেছে। সব শুনে আমরা দেখি তাদের এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি যে যাদের বন্যা কবলিত তাদেরকে বিচার হিসাব করে যাচ্ছে। কিন্তু আসলে আমরা সেটা আসলে আমরাও সরকারের কাছে আবেদন করবো, প্রশাসনের কাছে আবেদন করবো, সঠিকভাবে তদন্ত করবো, কাগজের পত্রে যাবে, তহসিলদারের মাধ্যমে কাগজপত্র দেওয়া, সেই অনুপাতে যদি ভেরিফিকেশন করে সঠিকভাবে তারা যারা ঘর পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু সঠিকভাবে
तो अभी पॉलिटिकल प्लेटफॉर्म है ना, तो जितना मेरा एनजीओ का जो टीम है वो तो ऑलरेडी बीजेपी हो गया, लेकिन इन लोग को जितना भी पॉलिटिकल एक्टिविटीज देना चाहिए था वो एक्टिविटीज में शामिल नहीं हो पा रही है। तो और ये क्या मेरा एनजीओ जितना भी आया है इन लोग क्या बैठ के रहना है बेकार का? ये लोग का भी तो एक्टिविटीज सुना चाहिए। ये एक्टिविटीज का एक्टिवेट करने के लिए मेरा ये प्लेटफॉर्म का जरूरी है। আমরা মানবতা দিয়েছি, বিজেপি আমাদেরকে কিভাবে মানবতা দেবে এটা বিজেপি ব্যাপার। আমি বিজেপিকে মানবতা দিয়েই টিপিএফ পুরা আমরা বিজেপিতে আসো আছে। টিপিএফ এনজি পক্ষ থেকে আজকে এই মিটিং বা সভা আয়োজিত করা হচ্ছে। টিপিএফ যে ফাউন্ডেশন ডে 2014 30 তারিখ জুন এই প্রাইস ক্লাবেই প্রথম টিপিএফ এস্টাবলিশ হয়েছে। তো আজকে 10 বছর রানিং, 10 ইয়ার্স পাস। 2014 30 জুন, আজকে 2024 30 সেপ্টেম্বর। তো টিপিএফ লং টাইম 10 বছরের পলিটিক্যালি সোশ্যালি আমরা কাজ করে আছি, কিন্তু টিপিএফ পুরাপুরি পলিটিক্যাল এক রেজিস্টার পার্টি বা পলিটিক্যাল সম্পূর্ণরূপে আমরা এখনো সমাজকে আমরা দিতে পারি। তো এনজিও হিসাবে সামাজিক আমরা কাজ করেছি, অনেক কিছু কাজ করেছি। তো আজকে আমরা পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম এনজিও থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডাইভার্ট করছে, মনে হয় বলতে পারি ডাইভার্ট, এনজিও থেকে পলিটিক্যাল ডাইভার্ট। তো এনজিও টিপিএফ এই টিপিএফ এর অংশ হিসাবে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, আরেকটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ আর কোঅপারেটিভ। এই তিনটা পার্ট করে টিপিএফ কাজ করবে। তো এই তিনটা পার্ট যে টিপিএফ থেকে কাজ করবে সেটা ডিক্লারেশন বা ঘোষণা করার জন্য আজকে এই সভা এবং প্রেস মিট। তো আজকে আমাদের টিপিএফ যে এনজিও রয়েছে ও এনজিও রবে, এনজিওই থাকবে। আর এই এনজিও পার্ট থেকেই আজকে আমরা বিজেপিতে ফুল যতটা টিপিএফ এনজিও মেম্বার আছে সব বিজেপিতে আমরা সামিল হয়েছে, পলিটিক্যালি আমরা বিজেপি। তো এই পলিটিক্যালি প্ল্যাটফর্মে আমরা যে বিজেপিও এখন আছে আজকের দিনে, সেই পলিটিক্যাল মেম্বার্সগুলোই আজকে এই এনজিও থেকে পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম ঘোষণা দিয়েছি। তো পলিটিক্যাল প্ল্যাটফর্মটার নাম হচ্ছে ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি, ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি টিপিএসপি। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল প্ল্যাটফর্ম নাম। এনজিও তার ব্রাঞ্চ হচ্ছে এই পলিটিক্যাল ব্রাঞ্চ। আর একটা এখানে আরেকটা তিনটা জিনিস আজকে আমরা ডিক্লেয়ার করছি। আরেকটা হচ্ছে যেটা এন্টারপ্রেনারশিপ আর কোঅপারেটিভ হিসেবে কাজ করবে, এই অর্গানাইজেশনের নাম হচ্ছে ত্রিপুরা পিপলস ফার্মার অর্গানাইজেশন। এটা হচ্ছে টিপিএফও। তো এই তিনটা বিভাগে টিপিএফ যতগুলো এনজিও ছিল আজকে দিন থেকে এই তিনটা পার্ট করে কাজ চলবে। সেজন্য আজকে এই সভাটি এবং ডিক্লারেশন ঘোষণা করা হচ্ছে। পার্টি যেটা ডিক্লেয়ার করা হচ্ছে, এখানে প্রেসিডেন্ট আছে রঘুবীর জমাতিয়া, প্রেসিডেন্ট অমিতাভ দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট আনন্দ কলই, ভাইস প্রেসিডেন্ট সুনান্ত জমাতিয়া, ভাইস প্রেসিডেন্ট, উনি বাইরে গেছে, পিন্টু দেববর্মা, জেনারেল সেক্রেটারি, জয়ন্ত জমাতিয়া, জেনারেল সেক্রেটারি, বীরেশ দেববর্মা, জেনারেল সেক্রেটারি, আদম রাইডিয়াং, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, অনন্ত জমাতিয়া, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, বলরাম রিয়াং, অর্গানাইজিং সেক্রেটারি, সঞ্জিত কুমার জমাতিয়া, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি, আবেল চৌধুরী, আবেল ত্রিপুরা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল অর্গানাইজিং সেক্রেটারি, নমস্কার, কে বলছেন? প্রমিলা সখী জমাতিয়া। আমি জরিনাল থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে পাতালগুন্ডা জমাতিয়া যে বক্তব্য আপনার স্ক্রিনে শুনলাম, বক্তব্যটার প্রতি আমাদের একটু মন্তব্য আসে। যে মন্তব্যটা অভিযোগ উনারে উদ্দেশ্য করে বলি না, কারোর ব্যক্তিগত আক্রমণ আমরা করি না। অনেকে এক স্বামীর ঘর ধরে কিন্তু অন্য পরকীয় করে, অনেক পুরুষ লোক আছে পরকীয় করে। তো তাই নিয়ে আজকের যে দলটা ঘোষণা করলো, এই তাই নিয়ে এখনো বলতে আমরা আজকেও বিজেপিতে আছি। বিজেপিতে থেকে আরেকটা দল করা
বিজেপির তরফ থেকে কিন্তু এখনো আপনারা স্ক্রিনে শুনলাম না কোনো পাতালকুন্ডা জামাতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। তো এই চালটা আসলে বিজেপি দিতে, বিজেপি দেওয়ার উদ্দেশ্য পদ্ধতি নরম করার জন্য, পদ্ধতি আগামী দিন ইয়া করার জন্য এই পাতালকুন্ডা জামাত এরে গিয়া এই কাজটা করাইতেছে। এটা বিজেপিরই মহৎ উদ্দেশ্য। বিজেপি না হইলে বিজেপি কিন্তু একটা প্রতিক্রিয়া দিত আমার দলে থাকা, আমার দলের ভাইস প্রেসিডেন্ট থাকা কিন্তু দেখা গেছে আরেকটা দল করে। এখানে কি বুঝাচ্ছে মানুষকে ত্রিপুরা মানুষকে পাতালকুন্ডা জামাতি হোক আর বিজেপি হোক আর পদ্ধতি হোক এত বোকা মনে করলে হবে না। মানুষ সচেতন, মানুষ যদি সঠিক নিরপেক্ষ ভোট দিতে পারে তখন তাদের যে এই ধরনের চালাকি এগুলো ধরা পড়বে যদি মানুষ সঠিক ভোট দিতে পারে। আর পাতালকুন্ডা জামাত এখন পদ্ধতিকরণ শক্তির মোহরা আমরা এখনই বলতাম না, আর কিছুদিন নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের শক্তির মোহরাটা বোঝাম। কারণ এই 5টা রাজ্যের নির্বাচনের পরই ত্রিপুরা শক্তির মোহরাও দেখা যাবে, কোন দলের কতটুকু শক্তির মোহরা। আজকে আমাদের সারা রাজ্যে যে ভয়াবহ বন্যা এবং ধসে ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহায়তা প্রদান, আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে, এই বিদ্যুৎ মাশুল অন্তত আপাতত 1 বছরের জন্য স্থগিত রাখা, বিদ্যাজ্যোতি প্রকল্পের ছাত্রছাত্রীদের যে ফিস সেটা প্রত্যাহার করে নেওয়া, দলবাজি এবং দুর্নীতি বন্ধ করার এই ত্রাণকে নিয়ে এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমা শাসকের নিকট আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে। আজকে এমন একটি ডেপুটেশন প্রদানে মোহনপুর এসডিএম অফিস কক্ষে যখন ডেপুটেশনকারীরা শান্তিপ্রিয় নিরস্ত্রভাবে বসেছিলেন, মহকুমা শাসকের অপেক্ষায় ছিলেন, আচমকা বিজেপি আশ্রিত কিছু গুন্ডা পান্ডা এবং হারমাত বাহিনী দ্বারা অফিস কক্ষের ভেতরে আমাদের ডেপুটেশনকারীদের উপর আচমকা হামলা করা হয়। অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন, এদেরকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে আমাদের দলীয় কর্মীরা নিয়ে গেছেন। অনেকে ইনজিওর, মানে মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, পশুপালক যারা আছে, যারা চাষিরা আছে, ক্ষতিগ্রস্ত পরিবারদের কথা বলা চলবে না। এই ফ্যাসিস্ট দলের কাছে মানুষের কোনো মূল্য নেই। ন্যায্য দাবি দেওয়ার কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারবে না। করলে হামলা হুজ্জুতি, তা সত্ত্বেও কংগ্রেস কর্মীরা মনোবল হারায়নি এবং তারা বলছে আমরা আজকে মোহনপুরে আমরা আমাদের ডেপুটেশন কাগজটা দিতে পারিনি, আমরা কালকেই আমরা আবার প্রদান করব। যারা ইনজিওর তারাই বলছে। যাই হোক, প্রদেশ কংগ্রেস সভাপতি আপনারা জানেন সোনামুড়াতে আছেন আজকের এই আন্দোলন কর্মসূচিতে ওখানকার কর্মীদের পাশে। আজকে যখন এই ক্রিয়াকর্ম চলছে, আমাদের মান্দাই বিধানসভা কেন্দ্রের দুর্গানগর গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু সিপিএম এবং বিজেপি দলের সাথে যাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল, এই সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা আজকে এসছেন কংগ্রেস দলে যোগদান করবে বলে। এখানে মোট 121 জন ভোটার, কত পরিবারে? 26 পরিবারের 121 জন ভোটার এখানে নাম নথিভুক্ত করে। যে গত 1 মাস আগে একটা বন্যায় বিপর্যস্ত হয়েছে রাজ্যের মানুষ, প্রায় 20 লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত। আমরা প্রদেশ কংগ্রেস বারবার সেখানে বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যকে কেন্দ্রীয় সরকার খরা কবলিত রাজ্য সেখানে ঘোষণা করা হোক, স্পেশাল প্যাকেজ সেখানে দেওয়া হোক,
কারণ তারা চিৎকার করে বলেন এ রাজ্যে যে সরকার আছে ডাবল ইঞ্জিনের সরকার, এ রাজ্যে বিজেপি সরকার, দিল্লিতেও ভারতীয় জনতা পার্টির সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে এ রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকার থেকে আজ পর্যন্ত 1 টাকা সেখানে অনুদান পায়নি, 1 টাকা অনুদান পায়নি। রাজ্য সরকার 564 কোটি টাকা সেখানে বরাদ্দ করেছে। আমরা বরাবর বলেছি এই যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ 20 লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত কোন কোন দপ্তরে কি পরিমাণ ক্ষতির পরিমাণ তা সেখানে তদন্ত করে সেখানে নিরূপণ করা হোক। রাজ্য সরকার আজ পর্যন্ত সেখানে সেই তদন্তের সেখানে করে মূল ক্ষতিপূরণের স্ট্রাকচার রাজ্যের মানুষের কাছে সেখানে জানাতে পারেনি। আমরা দেখলাম রাজ্য সরকার 564 কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন। এই 564 কোটি টাকার মধ্যে কি দেখলাম? আমরা দেখলাম পিডব্লিউ দপ্তরের জন্য সেখানে 200 কোটি টাকা, আমরা দেখলাম বিদ্যুৎ দপ্তরের জন্য 100 কোটি টাকা। এই রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার সেখানে ক্ষতি হয়েছে, সেটা তৈরি করতে হবে, তাতে প্রদেশ কংগ্রেসের কোনো আপত্তি নেই। কিন্তু এই বন্যার কারণে যারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক, যারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যারা মৎস্যজীবী অংশের মানুষ, আমরা দেখলাম এই 564 কোটি টাকার মধ্যে কৃষকের জন্য এগ্রিকালচার সেক্টরে যারা কৃষক তাদের জন্য মাত্র 15 কোটি টাকা, এবং হর্টিকালচারের জন্য সেখানে যারা কৃষক তাদের জন্য মাত্র 5 কোটি টাকা, মাত্র 20 কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন। এ রাজ্যে বন্যায় সবচাইতে যারা বিপর্যস্ত তারা হচ্ছে মৎস্যজীবী অংশের মানুষ, মৎস্যজীবীদের জন্য মাত্র 10 কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন। আমরা প্রদেশ কংগ্রেস আমরা বলতে চাই এই যে স্বল্প পরিমাণে বরাদ্দ, সেই বরাদ্দ ও সে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছবে না। আমাদের কাছে সেখানে খবর রয়েছে যা যা সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারিভাবে যে সমস্ত অনুদান আসছে সে অনুদান নিয়ে সেখানে দলবাজি করা হচ্ছে। কংগ্রেসের যারা সমর্থক, বিরোধী দলের যারা সমর্থক তাদেরকে সে অনুদান থেকে সেখানে বঞ্চিত করা হচ্ছে। আজকে আমাদের এই 7 জনের প্রতিনিধি দল মহকুমার শাসকের কাছে যাবেন, স্মারকলিপি সেখানে তুলে দেবেন। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো এই ত্রিপুরা রাজ্যে প্রায় 15 থেকে 16 লক্ষ যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 20 লক্ষ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক প্যাকেজ যেমন ঘোষণা করতে হবে সেই ঠিক সেইভাবে পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করতে হবে। যদি করা না হয় তাহলে প্রদেশ কংগ্রেস আগামী দিন, জেলা কংগ্রেস আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে সেখানে সংগঠিত করব। সেই বরাদ্দ ও সে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছবে না। আমাদের কাছে সেখানে খবর রয়েছে যা যা সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারিভাবে যে সমস্ত অনুদান আসছে সেই অনুদান নিয়েও সেখানে দলবাজি করা হচ্ছে। কংগ্রেসের যারা সমর্থক, বিরোধী দলের যারা সমর্থক তাদেরকে সেই অনুদান থেকে সেখানে বঞ্চিত করা হচ্ছে। আজকে আমাদের এই 7 জনের প্রতিনিধি দল মহকুমার শাসকের কাছে যাবেন, স্মারকলিপি সেখানে তুলে দেবেন। আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো এই ত্রিপুরা রাজ্যে প্রায় 15 থেকে 16 লক্ষ যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 20 লক্ষ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক প্যাকেজ যেমন ঘোষণা করতে হবে সেই ঠিক সেইভাবে পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করতে হবে। যদি করা না হয় তাহলে প্রদেশ কংগ্রেস আগামী দিন, জেলা কংগ্রেস আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে সেখানে সংগঠিত করব। এখন প্রদেশ কংগ্রেস আগস্ট মাসে বন্যা হয়েছে, আজকে অবধি রাজ্যকে দুর্যোগ কবলিত রাজ্য হিসাবে ঘোষণা করা হয়নি, কোনো প্যাকেজ দেওয়া হয়নি। এদিকে মোদির গদি রক্ষা করার জন্য আপনি লালুবাবু, নাইডুবাবুদেরকে হাজার হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হচ্ছে। সম্প্রতি দেখলাম খবরের কাগজে যে উগ্রপন্থীদেরকে 483 জন উগ্রপন্থী সারেন্ডার করেছে। আমার তো জানা নেই গত 15 বছর 17 বছর ধরে কোনো উগ্রপন্থী কার্যকলাপ এই রাজ্যে হয়েছে কিনা। এই তথাকথিত উগ্রপন্থীদেরকে সারেন্ডার করিয়ে 250 কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, অথচ বন্যায় কবলিত দুর্গতদের পাশে এই রাজ্য সরকার একদমই সহানুভূতিশীল না। এখন অবধি কোনো রকম আপনার আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসনের কোনো ব্যবস্থা করে নাই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আজকে অর্থাৎ 30শে সেপ্টেম্বর সারা ত্রিপুরা রাজ্যে ব্যাপী মহকুমা ম্যাজিস্ট্রেট অর্থাৎ SDM-এর সম্মুখে আমরা গণডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি জমা দেব। আমাদের দাবি বন্যায় দুর্গতদের পাশে সরকারকে এগিয়ে আসতে হবে। বন্যা দুর্গত মানুষদেরকে পুনর্বাসন এবং পর্যাপ্ত পরিমাণে সাহায্য দিয়ে সরকার যেন
দ্রুত এগিয়ে আছে। অলরেডি 45 দিন চলে গেছে, এখন অবধি কোনো রকম ইতিবাচক সারা সরকার থেকে আমরা পাইনি। এবং যা কিছু ত্রাণ দেওয়া হয়েছে, ত্রাণ নিয়ে দলীয়বাজি এবং দুর্নীতি সংগঠিত হয়েছে। আমি এক কথায় বলতে চাই, এই রাজ্যে একটা দুর্নীতিপরায়ণ সরকার চলছে। এটা যেন একটা দুর্নীতি, একটা ভ্রষ্ট রাজত্ব চলছে এই মানিক সাহার সরকারের আমলে। আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে মুখ্য সচিবের উদ্দেশ্যে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে 7 দফা দাবিকে সামনে রেখে আমরা কুমারঘাট মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হই। এই সাম্প্রতিক বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্র সরকার যাতে একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করে, সেই দাবিটা রয়েছে সর্বপ্রথম দাবি। দ্বিতীয়ত, মানুষের স্বার্থে কৃষক, শ্রমিক, শ্রমজীবী, উদ্যান চাষি সমস্ত ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য, সমস্ত ক্ষতিপূরণ যাতে দল এবং রাজনীতিক মতামতের ঊর্ধ্বে উঠে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের প্রদান করা হয়, সেই দাবি আমরা রেখেছি। ভয়াবহ বন্যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাটকে অতি সত্বর মেরামত করার জন্য আমরা দাবি রেখেছি। এই বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারগুলো যারা সরকারি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, সেই ব্যাংকের ঋণ এর কিস্তি যাতে 6 মাসের জন্য স্থগিত রাখা হয়, সেই দাবি আমরা রেখেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যে বর্ধিত বিদ্যুৎ মাশুল, সেই বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করে নেওয়ার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি। ছাত্রছাত্রীদের বিদ্যাচ্যুতি প্রকল্পে যে পরীক্ষার ফি বৃদ্ধি করা হয়েছে, সেই পরীক্ষার ফি বাতিল করার জন্য আমরা দাবি রেখেছি। এই 7 দফা দাবিকে নিয়ে আজকে আমরা মহকুমা শাসকের মাধ্যমে আমরা মুখ্য সচিবের উদ্দেশ্যে আমরা ডেপুটেশন প্রদান করেছি এবং ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ডেপুটেশন ওনারা ফরওয়ার্ডিং দিয়ে চিফ সেক্রেটারির উদ্দেশ্যে প্রেরণ করবেন এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের লিস্ট ওনারা তৈরি করবেন, যাতে আমরা দাবি রেখেছি দলমতের ঊর্ধ্বে উঠে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। চলমান বন্যায় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা সরকারি তালিকায় নাম ওঠেনি, তাদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন আপনারা? সকলকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই দাবি আমরা করছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসাবে সারা ত্রিপুরা রাজ্যের 23টি মহকুমা শাসক অফিসে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে সম্প্রতি ঘটে যাওয়া বিপর্যয়, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির 7 দফা কর্মসূচি এবং গণডেপুটেশনে আমরা আজকে মিলিত হয়েছি। তার অঙ্গ হিসেবে সাবরুম সাব ডিভিশনের 2টি বিধানসভা 39 মনু এবং 40 সাবরুম বিধানসভা কেন্দ্র থেকে আমরা আজকে মহকুমা শাসকের নিকট আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের 7 দফা দাবি, প্রথমত এই যে বিপর্যয়, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানিয়েছি ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ অংশে এই যে বন্যা এবং ভূমিধসে ব্যাপক ক্ষতি হয়েছে, আমরা এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানিয়েছি। বন্যা ক্ষতিগ্রস্ত বিভিন্ন কৃষক, মৎস্যজীবী, পশুপালন যারা করেছে তাদের ব্যাপক হারে ক্ষতি হয়েছে। আমরা তাদের দল মত নির্বিশেষে সমস্ত কিছু উপেক্ষা করে আমরা দাবি জানাচ্ছি ওই সমস্ত যারা সত্যিকারে ক্ষতিগ্রস্ত তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য।
ভয়াবহ বন্যার ফলে রাজ্যে গ্রাম অঞ্চলে ভেঙে পড়া বিভিন্ন রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল এই সমস্ত যেন অতি দ্রুত সংস্কার করা হয়, সেই জন্য আমরা মাননীয় মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা দাবি জানিয়েছি। এই ভয়াবহ বন্যা প্রায় ত্রিপুরা রাজ্যে 20 লক্ষ মানুষ প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তার মধ্যে বেশিরভাগ করে বেসরকারি মানুষ, বেসরকারি সংস্থা থেকে যে সমস্ত সাধারণ গরিব অংশের মানুষ সরকারি এবং বেসরকারি ঋণগ্রস্ত যারা ঋণ নিয়েছে, আমরা দাবি জানাচ্ছি আগামী 6 মাস যেন ওনাদের থেকে কোনো ঋণ গ্রহণ করা যাতে না যেতে হয়। পাশাপাশি আগামী 6 মাসের জন্য সমস্ত সরকারি বেসরকারি যে সমস্ত আমাদের ঋণ গ্রহীতা যারা আছে তাদেরকে যেন 6 মাসের জন্য অন্তত মুকুব করা যেতে হয়। ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতি অনুধাবন করে বিদ্যুৎ মাশুল, যে অতিরিক্ত বিদ্যুৎ মাশুল, সেই বিদ্যুৎ মাশুল যেন আগামী 1 বছরের জন্য বর্ধিত বিদ্যুৎ মাশুলগুলো নেওয়া যাতে না যেতে হয়। 7 নম্বর, রাজ্যের ছাত্রছাত্রীদের বিদ্যাজ্যোতি প্রকল্পে সমস্ত পরীক্ষার ফি সেগুলো যেন বাতিল ঘোষণা করা যেতে হয় এবং যে বর্ধিত যে আমাদের পরীক্ষার ফি সেগুলো যেন বাতিল ঘোষণা করা হয়, সেগুলো আমরা মাননীয় মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের নিকট আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি। মাননীয় মহকুমা শাসক এটা স্বীকার করেছেন যে এই বিপর্যয় ভয়াবহ অবস্থা সারা ত্রিপুরা রাজ্যের গ্রামীণ স্তরের খেটে খাওয়া। আপাতত বিজেপি এসব বিষয়গুলো নিয়ে সরাসরি মুখ খুলেনি, তবে কংগ্রেসের কর্মসূচি বা সাংবাদিক সম্মেলন নিয়ে বিজেপি আগেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। পাতালকন্যা ইস্যুতে এখনও বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া নেই। তবে বিজেপির এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের সদস্যতা অভিযানের 2য় পর্বের কর্মসূচিকে আরও বেশি সর্বাত্মক সফল করা, সকল অংশে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং রাজ্যে ইতিমধ্যে প্রায় 6 লক্ষের অধিক সেখানে সদস্যতা গ্রহণ করার পর্ব সেখানে সম্পন্ন হলো। এসব বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, আগামীকালও গুরুত্বপূর্ণ বৈঠক আছে বিজেপির। সেদিক থেকে আজকের বৈঠক এবং আগামীকালের কর্মসূচির বিষয়বস্তু সম্পর্কে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য কথা বলেছেন। আমরা তার বক্তব্যের অংশবিশেষ শুনি। আমাদের সংগঠন পর্ব এখন আমাদের মেম্বারশিপ অভিযান চলছে। এই মেম্বারশিপ অভিযানকে নিয়ে আরও কিভাবে আমরা অগ্রসর হতে পারি, ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম চরণে 25 সেপ্টেম্বর অবধি ফার্স্ট সেশন আমাদের কমপ্লিট হয়েছে। প্রায় 5 লক্ষের উপর আমরা মেম্বারশিপ করতে পেরেছি। সেকেন্ড যে শুরুয়াতটা হবে সেটা 1 তারিখ থেকে, অর্থাৎ আগামীকালকে। তো আমরা আগামীকালকে বিশেষ করে আমাদের একটা রিভিউ মিটিং, আমরা পর্যালোচনা বৈঠক আমরা করছি আগামীকালকে। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতমজিও সেখানে উপস্থিত থাকবেন, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজুজি উপস্থিত থাকবেন এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দিলীপ ঘোষ, পশ্চিমবাংলার প্রাক্তন যিনি সভাপতি এমপি, উনিও থাকবেন মিটিংয়ে এবং আমরা সবাই সমস্ত জেলা থেকে এবং মণ্ডল থেকে প্রতিনিধিরা থাকবেন এবং আমরা সেকেন্ড ফেজে আমরা কিভাবে আরও মেম্বারশিপ বর্ধিত করতে পারি সেই লক্ষ্যমাত্রাকে রেখেই এবং বিশেষ করে এই আমাদের অফিস বেয়ারার মিটিং আজকে এখানে সংগঠিত হচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এখানে পর্যালোচনা হবে, তার জন্যই আজকে বিশেষ এই আমাদের যারা পদাধিকারী রয়েছেন অফিস বেয়ারা তাদের নিয়ে মিটিং আমরা দেখছি। আপনারা শুনলেন বিজেপির প্রদেশ কার্যালয়ে বৈঠকের প্রেক্ষাপট। আপাতত পাতালকন্যা সহ অন্যান্য বিষয় নিয়ে বিজেপির তরফে কোনো বক্তব্য নেই, তবে বিজেপি এই বিষয়ে বক্তব্য রাখবেন বলে আশা করা যাচ্ছে, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বলে আশা করা যাচ্ছে। তবে আজকের দিনটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ নতুন রাজনৈতিক দল হলো এবং ত্রিপুরা যে দীর্ঘদিন ধরে টিপিএফ যেখানে একটি এনজিও হিসাবে কাজ করতো, আজ কিন্তু সেখানে টিপিএসপি অর্থাৎ ত্রিপুরা পিপলস সোশ্যালিস্ট পার্টি হিসাবে সেখানে নতুন রাজনৈতিক দলের সেখানে ঘোষণা দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেমন আলোচনার মধ্যে আছে এই সময়ের মধ্যে কংগ্রেস যে রাজনৈতিক কর্মতৎপরতা দেখিয়েছে, শক্তির মহড়া দিয়েছে, সেদিক থেকে যে প্রেক্ষাপট কাজ করছে সেই প্রেক্ষাপটের নিরিখে রাজ্যের সাধারণ মানুষ অরাজনৈতিক প্রেক্ষাপটে যারা থাকতে চান তারা যেমন মূল্যায়ন করেন, রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন তারাও মূল্যায়ন করেন। আগামীর রাজনীতির হিসাব বোধ হয় আগামীতে হবে,
কেউ কেউ বলবেন 2028 সালের বিধানসভা নির্বাচনের আগে আরও অনেক কিছু দেখতে হবে, অনেক খেলা হবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।